সুপ্রিয় দর্শক সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলছি ধান চাষের ক্ষেত্রে বীজতলায় কি কি পরিচর্যা নিতে হয় বা ধানের ফলন বেশি করার ক্ষেত্রে এবং ধানের রোগবালাই কম হওয়ার ক্ষেত্রে বীজতলায় আমাদের কি করণীয় আছে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক। আর যারা নতুন আমার চ্যানেলের দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু আমরা এই ধরনের কৃষিভিত্তিক প্রোগ্রামগুলোই করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দর্শক বন্ধুরা, আমরা জানি উত্তম ফলন পেতে হলে উত্তম বীজের প্রয়োজন। ভালো বীজ, ভালো পরিচর্যা, ভালো ফলন। খারাপ বীজ, ভালো পরিচর্যা, খারাপ ফলন। এই যে বিষয়টা, সেই ক্ষেত্রে আমরা যদি ফলন ভালো পাইতে চাই, কারণ আমরা যে ধান চাষ করি তার মূল লক্ষ্যটাই হচ্ছে আমাদের ফলন ভালো পাইতে হবে। আমরা কৃষক হিসাবে আমাদের মূল চাওয়া হচ্ছে যে আমাদের ফলনটা ভালো পাইতে হবে, আমাদের ফলনটা কাঙ্ক্ষিত পাইতে হবে। তো এই কাঙ্ক্ষিত ফলন, এই ভালো ফলন, এটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে করণীয় সেটি হচ্ছে বীজতলায় এর কিভাবে পরিচর্যা নিতে হয়। তো আমরা ধান চাষের যতগুলো পরিচর্যা নেই, সেই পরিচর্যার প্রথম পরিচর্যা শুরু হয় কিন্তু এই বীজতলা থেকে। তো বীজতলার মধ্যে আমরা যারা ইতিমধ্যেই বীজতলা লাগাইছি, বীজতলা করছি, তো আমরা যারা ইতিমধ্যেই বীজতলা লাগাইছি, বীজতলা করছি, এখন তো আর নতুন করে নতুন জাত আমরা লাগাইতে পারবো না। ইতিমধ্যে আমাদের বীজতলা কিন্তু চারা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা, এটা ট্রান্সপ্লিং করার, মানে চারাটা রোপণ করার। তো এই চারাটা রোপণ করার একটা নির্দিষ্ট বয়স থাকে। আমরা বলি যে আসলে বোরো মৌসুমে সেটা 45 থেকে 50 দিনের মধ্যে হলে খুব ভালো হয়। তারপরও জাত ভেদে ভিন্ন রকম হতে পারে। তো সচরাচর এই বোরো মৌসুম যেহেতু শীতকাল থাকে, সেই হিসাবে বয়সটা চারার এই 45 থেকে 50-এর মধ্যে রাখলে মোটামুটি একটা ভালো পর্যায়ে হয়। তো এই সময়টাতে আমরা কি করতে পারি, যে এই সময়টা চারাটা আমরা ট্রান্সপ্লিং করব বা আমাদের যে কাঙ্ক্ষিত জমি আছে সেখানে রোপণ করব। তো এখানে কাজ হচ্ছে, এইখানে অনেক অনেক ধানের জাতি কিন্তু আসলে ব্লাস্ট রোগ, পচন রোগ, খোলপচা রোগের মানে কি বলবো, এখান থেকে শুরু হয়। এবং ওই জমিগুলোতে যে জীবাণুগুলো থাকে, এই জীবাণুগুলো এখান থেকেই এই আমাদের মূল যে কাঙ্ক্ষিত জমি সেই জমিটাতে চলে যায়। তো আমরা পাশাপাশি মাজরা পোকার যে আক্রমণটা হয় আমাদের ধান লাগানোর 15-20 দিন পরে, সেটাও কিন্তু এই জায়গা থেকেই চলে যায়। তো আমরা যদি এই মাজরা পোকার আক্রমণটা দমন করতে চাই, মাজরা পোকার নির্মূল করতে চাই, তাহলে আমাদের যে এই বীজতলাটা আছে, এই বীজতলায় যদি আমরা মাজরা পোকার কীটনাশক স্প্রে করে দেই, সেক্ষেত্রে অল্প খরচে মাজরা পোকা কিন্তু দমন করা সম্ভব। তারপরে 2-4 দিন পর যদি আমরা এটা রিকভার করি, মানে ধানের ওখানে ট্রান্সপ্লিং করি এবং চারাটা রোপণ করি, সেই ক্ষেত্রে কিন্তু মাজরা পোকা খুবই কম আক্রমণ করবে। পাশাপাশি আমাদের যে বিভিন্ন রোগ হয় ধানের, ব্লাস্ট ব্লাস্ট রোগ হয়, খোল পড়া হয়, খোল পচা হয়, আরও যে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগগুলো আছে, এই সময় যদি আমরা ধানটাকে ছত্রাকনাশক স্প্রে করে নিতে পারি, তাহলে কিন্তু এই যে ছত্রাকজনিত যে রোগগুলো, এই রোগগুলোও কিন্তু এখান থেকে আর যাইতে পারবে না। এক প্রকার ভ্যাকসিন দিলে যেরকম কাজ হয়, সেই রকম কিন্তু কাজ হয়ে যাবে। তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে, মাজরা পোকা যেহেতু আমাদের বীজতলা আছে, খুব সহজে দমন করা যাবে এবং অল্প কিছু টাকা খরচ করেই কিন্তু এই মাজরা পোকা আমরা দমন করতে পারবো। অথবা আপনারা মাজরা পোকা দমনের ক্ষেত্রে বেসিক ক্রপ কেয়ারের এনআইয়া 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে, অথবা এসিআই ক্রপ কেয়ারের এসএমিক্স, এটি 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে, অথবা ইনথেফা কোম্পানির বাতির, এটি 1 গ্রাম 2 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। পাশাপাশি
এই যে আমাদের ছত্রাকনাশকটা এইখানেও কিন্তু খুব কম লাগবে। এই জন্য আমরা ছত্রাকনাশক হিসাবে নাটিভোটা ইউজ করতে পারি। এটা হচ্ছে 1 গ্রামে 2 লিটার পানিতে। অথবা বেবিস্টিনের পরিবর্তে যে অটোস্টিন, এসিআই কোম্পানির হচ্ছে এমকোজিম, অটোক্রোকেয়ারের অটোস্টিন, এই ধরনের যেগুলো কার্বিন্ডাজিম গ্রুপের আছে, এইগুলো আমরা 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারি। তাহলেও কিন্তু আমাদের এই পচন যে রোগটা আছে, এই ছত্রাকটা কিন্তু এখানেই ধ্বংস করে ফেললাম। তো আমরা যদি ছত্রাকটাকে এখানে ধ্বংস করতে পারি, মাজরা পোকাটাকে এখানে নির্মূল করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জমিতে সহজে আর মাজরা পোকাও আসবে না, কিংবা যে পচন রোগটা আছে সেটাও কিন্তু সহজে আর আসবে না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই করব কি, মাজরা পোকার ট্রিটমেন্ট এবং ছত্রাকনাশকটার এই কাজটা এখানেই করে রাখবো। দর্শক বন্ধুরা, এই মেসেজটা দেওয়াই আজকে আমাদের ভিডিওর প্রধান উদ্দেশ্য ছিল। আমরা পরবর্তীতে বোরো ধানের কোন সার কতটুকু করে কোন সময় করে দিতে হবে, এই পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আর কয়েকদিনের মধ্যে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা এই প্রোগ্রামটি দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।